5K পার্সেন্ট মানুষ হয়তো শেষ পর্যন্ত একদম প্রথমে যেইভাবে যেই প্রতিজ্ঞা নিয়ে যেই ক্ষুধা নিয়ে বা যেই স্পৃহা নিয়ে যে শক্তি নিয়ে আসছে, শেষ পর্যন্ত হচ্ছে সেই শক্তিটা হয়তো এখানে সবাই থাকবে না। হ্যাঁ, এখানে শেষ পর্যন্ত হয়তো ওই শক্তিটা সবাই থাকবে না, বা ওই ক্ষুধাটা সবাই শেষ পর্যন্ত থাকে না। অনেকে ধৈর্য হারা হয়ে যায়, অথবা অনেকে অন্য জায়গায় কোনো ধরনের অন্য অন্য কোম্পানিতে আরেকটা অ্যাডভার্টাইজ দেখে, বা অন্য কোথাও আরেকটা প্রলোভন দেখে। হুম। এখনো কি আমার সাউন্ড ক্লিয়ার না? একটু সমস্যা হচ্ছে হ্যাঁ, স্যার। একটু হালকা ডিস্টার্ব করেছে। হ্যাঁ, আপনারা জানেন যে এখন হচ্ছে সারা দেশেই একটু নেটওয়ার্কে মোটামুটি সমস্যা হচ্ছে। হ্যাঁ, একটু ওয়েট করে মানে একটু স্যাক্রিফাইস করেন, কিন্তু রেকর্ডিং এর মধ্যে আপনাদের সাউন্ডে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, রেকর্ডিং এর সাউন্ডটা একদম ক্লিয়ারই থাকবে, সমস্যা নেই। তো যেটা বলছিলাম যে প্রথমে এখানে অনেকে অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়ে বা অনেক ধরনের আশা নিয়ে আসে, ঠিক। কিন্তু শেষ পর্যন্ত না ওইটা অনেকে থাকে না। এখানে 5 কি 10% মানুষ শেষ পর্যন্ত একদম প্রথমে যেই অবস্থা নিয়ে আসে শেষ পর্যন্ত ওই অবস্থায় থাকতে পারে, এবং তারাই কিন্তু দিন শেষে দেখা গেছে সাকসেস হয়, এবং হয়ই, মাস্ট বি হয়। ঠিক আছে, তো আমি আশা করবো যে আপনাদের মধ্যে যদি ওই চ্যালেঞ্জটা থাকে, ওই স্পৃহাটা থাকে, ওই ক্ষুধাটা যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে দিন শেষে কিন্তু আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। তো আমরা প্রথম ক্লাসটা আমরা শুরু করি যেটা দিয়ে, সেটা হচ্ছে আমাদের আমাকে আমরা প্রথম যে ক্লাসটা শুরু করি সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস নিয়ে আমরা দুইটা ক্লাস নিয়ে থাকি। কারণ এখানে অনেকে আছেন যারা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ বা কম্পিউটার, হচ্ছে অনেকে আছেন যে যারা এই মাউসও ঠিক মতো ধরতে পারেন না, হয়তো বা ফ্রিল্যান্সিং শিখবেন, নতুন করে ডিভাইস কিনছেন বা হচ্ছে কাজ শিখতে আসছেন, এরকম আর কি। তো এখানে মাইক্রোসফট অফিস সম্পর্কে আইডিয়া আছে কয়জনের, আমাকে একটু বলবেন যে স্যার আমি আগে থেকে মাইক্রোসফট অফিসের কাজগুলো জানি? জি স্যার, আমি এই কাজগুলো জানি, আমার হ্যাঁ, হ্যাঁ। পার্সোনাল ল্যাপটপ আছে তো টুকটাক কাজ করা হয়। আচ্ছা, 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 গুড। হ্যাঁ, আর আর আমিও স্যার দেখছেন। মাইক্রোসফট অফিস সম্পর্কে জানা নাই কাদের, আমাকে একটু বলবেন? মাইক্রোসফট অফিস সম্পর্কে জানা নাই কাদের? স্যার আমার একবারও জানা নাই, আমি পুরো হ্যাঁ, নিউ। হ্যাঁ, 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 হ্যাঁ। দেন। স্যার আমারও তেমন কিছু জানা নাই। আচ্ছা, তো ঠিক আছে, যাদের জানা আছে তো জানা আছে, খুবই ভালো, তারা আমাকে সহযোগিতা করবেন। আর যাদের জানা নাই তাদের জন্যই, তার আমি জানি, হ্যাঁ অনেকেই জানে এখানে, কারণ মাইক্রোসফট যাদের আগে থেকেই ল্যাপটপ বা কম্পিউটার আছে, তারা, যাদের অনেক আগে থেকেই আছে, তারা কিছু কিছু জানা থাকতে পারে, হয়তো প্রফেশনালি পুরোপুরি না জানতে পারে, মোটামুটি কাজ করার জন্য যতটুকু দরকার ততটুকু জানতে পারে। হুম। বা অনেকে আছে মোটামুটি জানে, অনেকে আছে প্রো লেভেলের জানে। তো যারা প্রো লেভেলের জানেন তারা অবশ্যই ক্লাসে সহযোগিতা করবেন আমাদেরকে। আর যারা হচ্ছে একদমই নতুন তাদের জন্য আমরা হচ্ছে প্রথম দুইটা ক্লাস একটু বেসিক ক্লাস নিয়ে থাকি। সেই বেসিক ক্লাসটাতে হচ্ছে আমরা মাইক্রোসফট অফিস সম্পর্কে আলোচনা করে থাকি। তো অফিস সম্পর্কে আলোচনা, আমরা জানি যে মাইক্রোসফট অফিসের তিনটা ভার্সন থাকে। মাইক্রোসফট অফিসের অনেকেই নাম জানেন, হয়তোবা যারা নতুন তারা হয়তো নাম শুনছেন, হয়তোবা কাজ করা হয় নাই বা কখনো দেখেন নাই। আবার অনেকে আছেন হয়তো নাম নাও শুনতে পারেন, তবে আমি আশা করি যে সবাই নাম শুনছেন মাইক্রোসফট অফিস জিনিসটা আসলে কি। তো মাইক্রোসফট অফিসটার হচ্ছে আমাদের তিনটা আমাদের হচ্ছে তিনটা প্রোডাক্ট থাকে। মাইক্রোসফট অফিস বেসিক্যালি হচ্ছে আহ, আহ, তিনটা প্রোডাক্টের একটা সমন্বয়কে আমরা মাইক্রোসফট অফিস বলি। মাইক্রোসফট অফিসের তিনটা প্রোডাক্ট থাকে। একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, একটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, এবং আরেকটা হচ্ছে কি আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই তিনটা প্রোডাক্ট আমাদের থাকে, ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। এখন আমরা স্যার ফার্স্ট, হ্যাঁ বলেন। একটা মিনিট, হ্যাঁ, যে আপনি সবার মাইক্রোফোনটা মিউট করে দেন। হ্যাঁ, হ্যাঁ, করে দিছি, করে দিছি। ওয়েট। আচ্ছা, তো মাইক্রোসফট অফিসের তিনটা যেই প্রোডাক্ট থাকে, যে ওয়ার্ড, এক্সেল এবং হচ্ছে পাওয়ার পয়েন্ট। এখন ওয়ার্ডের মধ্যে হচ্ছে আমরা যেই সাধারণ লেখালেখি গুলা করি, এই যে আমাদের সামনে যে যেই ধরনের লেখালেখি গুলা হয়, ধরেন কোনো বই লেখা, পত্রিকা লেখা, বা হচ্ছে সাধারণ কোনো লেখা, কোনো গল্প লেখা, কবিতা লেখা, এই জিনিসগুলা যখন আমরা হচ্ছে আমাদের এই ল্যাপটপে বা কম্পিউটারে করি, তখন সাধারণত আমরা এই জিনিসগুলাকে মাইক্রোসফট ওয়ার্ডে করে থাকি। আর এক্সেলটা কি? এক্সেলটা হচ্ছে, এক্সেলের মধ্যে হচ্ছে আমরা সাধারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সেলে যে জিনিসটা করা হয় যে সেখানে হিসাব নিকাশের জন্য এক্সেলটা খুবই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও এক্সেলের মধ্যে হচ্ছে আপনার কোনো ধরনের ডেটা
কোনো ধরনের তথ্য সিরিয়ালি যে ঘর বাই ঘর করে ওইখানে সাজানো থাকে। আর পাওয়ার পয়েন্টটা কি, পাওয়ার পয়েন্ট হচ্ছে কোনো একটা অনুষ্ঠানে বা কোনো একটা প্রোগ্রামে বা কোনো একটা প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য যে স্লাইড গুলা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে করা হয়। তো আসলে বেসিক্যালি হচ্ছে আমরা ওই পাওয়ার পয়েন্টের দিকে আমাদের কোর্সে আগে আমরা দেখাইতাম, কিন্তু এখন আর দেখাবো না। কেন দেখাবো না? পাওয়ার পয়েন্টটা দিয়ে আমরা ফ্রিল্যান্সিং করি না, যেহেতু এখানে আপনাদেরকে ওয়ার্ড এক্সেল শেখানোর জন্য ভর্তি করানো হয় নাই। বেসিক্যালি আপনাদেরকে ফ্রিল্যান্সিং করিয়ে একজন সফল ফ্রিল্যান্সার হিসাবে আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন, সেই জন্য আনা হয়েছে। তো সেটার জন্য আমাদের বেসিক টু মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল সম্পর্কে জানা থাকতে হয়। এই জন্য বেসিক্যালি আমরা দুইটা ক্লাস নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আর একটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এই দুইটা নিয়ে আমি দুইটা ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা দেখব। তো যাদের হচ্ছে মাইক্রোসফট অফিসটা ইনস্টল করা নাই, এখানে কি কেউ আছেন স্যার আমার ল্যাপটপে বা আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস নাই? কেউ আছেন এমন? স্যার মানে আমার, জি, ল্যাপটপ নেই, তবে কিছুদিনের ভিতরে আর কি নিবো, এই হচ্ছে বিষয় আমার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মানে ল্যাপটপ ডিভাইস আছে বা কম্পিউটার আছে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড নেই, এমন কেউ আছেন নাকি? আমি সেটা জানতে চাইছি। জি স্যার, আমার নেই, ল্যাপটপ আছে। আচ্ছা, আর কেউ আছেন? আচ্ছা, যাদের হচ্ছে জি মাইক্রোসফট স্যার, অফিস আমি আছি। প্রোডাক্টটা নেই, আর কে কে আছেন আমাকে একটু জানান, কুইক কুইক। দুইজন পাইলাম। তো যাদের মাইক্রোসফট অফিস নাই তাদের মাইক্রোসফট অফিসের অল্টারনেটিভ ব্যবহার কি হইতে পারে সেটা আমি দেখাবো। আর যাদের অফিস অথবা যাদের অফিস নাই তাদেরকে আমি রিকমেন্ড করব যে আপনারা আপনাদের আশেপাশের কোনো একটা কম্পিউটারের দোকান থেকে আপনারা মাইক্রোসফট, তারা আমাদের আমি অনেকে নাই। তো ফোন দিয়ে কাজ করতে পারবো। তো ফোন দিয়ে কিছু কাজ করা যাবে, তবে ফ্রিল্যান্সিং করা যাবে না। ঠিক আছে? যাদের ফোন দিয়ে কাজ শিখতে আসছেন তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, একটু কষ্ট করে সেকেন্ড হ্যান্ড কম দামের মধ্যে ল্যাপটপ পাওয়া যায়, 12 থেকে 15 হাজার, 20 হাজার টাকার মধ্যে কিন্তু ভালো ল্যাপটপ পাওয়া যায়। আপনার যদি ওই ধরনের উদ্যম থাকে, ওই ধরনের ইচ্ছা শক্তি যদি আসলেই থাকে, আপনি কষ্ট করে হলেও একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনে নেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন আমার কথা মতো চললে, ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম যে যাদের মাইক্রোসফট অফিসটা নাই তারা আপনাদের নিকটস্থ কোনো একটা ল্যাপটপ বা কম্পিউটারের দোকান থেকে আপনাদের এই মাইক্রোসফট অফিসটা ইনস্টল করে নেবেন। অথবা এটার অল্টারনেটিভ ব্যবহার কিভাবে করবেন সেটাও আমি দেখাবো গুগল থেকে। তবে অফিসটা ইনস্টল করে নিলে আপনারা প্রফেশনাল ওয়েতে কাজ করতে পারবেন, হ্যাঁ। তো এই জন্য আমি বলবো যে যাদের নাই তারা অবশ্যই সেটা করে নিবেন আর কি। আচ্ছা, তো যাদের আছে আচ্ছা তারা, স্যার। আমরা মাইক্রোসফট অফিসটা কিভাবে ব্যবহার করি, আমরা হচ্ছে এখান থেকে এই যে আমাদের এখানে সার্চ বারে যে আমরা যদি এখানে লিখি যে ওয়ার্ড, এই যে আমরা যদি এখানে ওয়ার্ড লিখে সার্চ করি তো এখানে মাইক্রোসফট ওয়ার্ডটা আমাদের কাছে শো করতেছে। আমরা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করলে সেটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো মাইক্রোসফট ওয়ার্ডের এটা হচ্ছে আমার 2021 ভার্সন। আপনাদের কাছে কত ভার্সন আছে জানি না, দেখে নিয়েন। তো এই মাইক্রোসফট ওয়ার্ডে এটা হচ্ছে আমার ওয়ার্ড। এবং এখান থেকে দেখেন, আপনারা যখন এই ওয়ার্ডটাকে এইভাবে ওপেন করবেন এখান থেকে দেখেন এই অ্যাকাউন্ট একটা অপশন আছে। এই অ্যাকাউন্ট অপশনে আইসা যারা হচ্ছে, যাদের এই মাইক্রোসফট অফিসটা নিবেন বা ইনস্টল করবেন তারা একটু দেখে নেবেন যে আপনার এখানে এটা লেখা আছে কিনা, এই যে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড এই লেখাটা আছে কিনা। কারণ অনেক সময় নুল ভার্সন দিয়ে দেয়, সেটা হচ্ছে আপনার এই যে ধরেন আপনাকে শুধুমাত্র এটা দিলো, 1 সপ্তাহ পরে আবার আপনি এখানে কাজ করতে পারবেন না। সেখানে বলবে যে তুমি এটাকে কি করো, তুমি এটাকে অ্যাক্টিভ করো, তুমি এটাকে ওপেন করো, তোমার এটার লাইসেন্স শেষ হয়ে গেছে। তো এগুলা তো আসলে পেইড ভার্সন, আমরা হয়তো এগুলা থার্ড পার্টি বা আমাদের আশেপাশের দোকানগুলো থেকে কিনে নিই আর কি। তো আপনারা দেখবেন যে এখানে অ্যাক্টিভেটেড লেখা আছে কিনা, অ্যাক্টিভেটেড থাকলে আর এটা ঝামেলা করবেন, আপনি আপনার মতো করে আরামসে কাজ করতে পারবেন। তো আমরা যেখানটাতে ছিলাম, আমরা যদি এখানে হোমে দেখেন, এখানে আমার রিসেন্ট নামে একটা অপশন আছে এবং রিসেন্ট আমার কতগুলো ফাইল সেভ করা আছে। এগুলা কি, যে রিসেন্ট আমি যে ফাইলগুলাতে কাজ করছি সেই ফাইলগুলো এখানে সেভ করা থাকবে। এবং ফিন ফিন কি, আমার যে ফাইলগুলো খুব দরকারি জনপ্রিয় সেই ফাইলগুলোর উপরে কার্সর নিলে এখানে এই যে একটা ফিন অপশন আছে, এই যে ফিনে ক্লিক করলে যেটা আমার দরকারি সেটাকে আমি হচ্ছে সবাই, ওইটাতে ক্লিক করলে ওইটা অটোমেটিক উপরে থাকবে, অথবা ফিনে ক্লিক করলে ওইটা এখানে দেখাবে আর কি। এই জন্য এখানে বলা হয় এটাকে ফিন। আর এখানে দেখেন ব্লাঙ্ক ডকুমেন্টস আছে, সাথে অনেকগুলা টেমপ্লেট আছে। আপনারা যদি চান যে এখান থেকে কোনো টেমপ্লেট নিয়ে এটাকে কাস্টমাইজ করে কাজ করবেন, ধরেন কোনো একটা সিভি বানাবেন, আপনি একটা সিভি টেমপ্লেট নিতে পারেন। কোনো একটা ওয়েডিং কার্ড বানাবেন, এখান থেকে ইনভাইটেশন কার্ড বানাবেন,
এগুলাকে বা কোনো একটা ইনভয়েস বানাবেন, সেই ইনভয়েস নিয়ে এখান থেকে জাস্ট এডিট করে এটাকে একটু কাস্টমাইজ করে আপনারা কাজ করতে পারবেন আর কি। তা আমরা যেহেতু একদম নতুন বিগিনার, তো আমরা তো একদম প্রথম থেকে কাজ করতে হবে, তো আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে ব্লাঙ্ক ডকুমেন্টসে। এটা হচ্ছে আমাদের ব্লাঙ্ক ডকুমেন্টস। এই ব্লাঙ্ক ডকুমেন্টসে আমরা হচ্ছে কাজ করি বা কাজ করব, এবং এই ব্লাঙ্ক ডকুমেন্টস থেকে আমরা কাজগুলা করে থাকি। তো দেখেন এখানে হচ্ছে আমাদের একটা, এই যে এটা হচ্ছে আমাদের একটা পেজ, এখানে আমাদের এখানে শো করতেছে, এই পেজের মধ্যে আমরা লেখালেখি করি। আর আমাদের এই যে উপরের যে অংশটা আছে, এই যে উপরের যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে যে আমাদের রিবন বার। এটাকে কি বলে বলেন তো? আমাদের অফিসের ভাষায় এটাকে কি বলে? রিবন বার। এবং হচ্ছে, এবং দেখেন এই যে রিবন বারের অধীনে দেখেন আমাদের এই যে এখানে একটা অপশন আছে দেখেন, ক্লিপবোর্ড, এখানে এটাকে বলা হয় ফ্রন্ট, এখানে আছে প্যারাগ্রাফ, হ্যাঁ এখানে আছে স্টাইল। এগুলা হচ্ছে এক একটা রিবন গ্রুপ। হ্যাঁ, এগুলাকে বলা হয় এক একটা রিবন গ্রুপ, এবং এগুলার অধীনে কিন্তু আলাদা আলাদা ফাংশন আছে। হ্যাঁ, এটার অধীনে আলাদা আলাদা ফাংশন আছে, ফাংশন গুলার কাজগুলাই আমরা দেখবো। তো এখানে আমাদের কাজ কি, এখানে হচ্ছে আমরা লেখালেখি করি। সাপোজ আমি যদি এখানে একটা লেখা লিখি যে recoveryITlimited.com, recoveryIT Limited, হ্যাঁ ধরেন recoveryIT Limited ফ্রিল্যান্সিং কোর্স। আচ্ছা, ধরেন আমি এই লেখাটা লিখছি। এখন লেখাটা কি দেখতে সুন্দর লাগে স্যার বলেন তো? হ্যাঁ, এই লেখাটা কি দেখতে আমাদের কাছে সুন্দর লাগে? আমি যে লেখাটা লিখছি এটা দেখতে কি সুন্দর লাগে? মোটামুটি, কিন্তু আঁকা বাঁকা আছে। আঁকা বাঁকা তো ব্যাপার না, এখানে কি এটা কি কি, এটাকে আর কি কি করলে একটু সুন্দর লাগতো বলেন তো? স্যার আওয়াজটা ক্লিয়ার আসে না, স্যার আওয়াজটা ক্লিয়ার আসে না। এখন কি সাউন্ডে প্রবলেম হচ্ছে? তাহলে অন্যরা রেসপন্স করে কিভাবে? এখন কি সাউন্ডে প্রবলেম হচ্ছে? আওয়াজ না, শুনেন, মাঝে মাঝে, আসতেছে না স্যার। মাঝে মাঝে আমার এখানেও প্রবলেম হইতে পারে, আবার মাঝে মাঝে হচ্ছে আপনাদের এখানে প্রবলেম হইতে পারে। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে আমার প্রবলেমের জন্য হয়তো সাউন্ড ক্লিয়ার নাও হতে পারে, হতেই পারে, আবার মাঝে মাঝে হয়তো আপনার ওইখানেও নেট প্রবলেম হতে পারে, তখন আপনি এখানে কিন্তু রেকর্ডিং এ সম্পূর্ণ ব্যাপারটা খুব সুন্দরভাবে শুনবেন। তো আমি যেটা বলতেছিলাম, এই যে লেখাটাকে, এই লেখাটাকে যদি আমি একটু বড় করতাম, একটু কালারিং করতাম, একটু ফন্ট স্টাইল গুলা চেঞ্জ করে একটু সুন্দর করে লিখতাম, তাহলে কি এটা আর একটু সুন্দর লাগতো না বলেন তো? জি স্যার। জি স্যার। তো এখন এই লেখাটাকে যদি আমি বড় করতে চাই, তাহলে এটাকে আমি কি করতে পারবো? এই লেখাটাকে এখান থেকে কার্সর দিয়ে টেনে এটাকে বড় সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কি করতে হবে, এটাকে যদি আমি বড় করতে চাই, তাহলে দেখেন এখানে আমাদের এই যে এখানে একটা অপশন আছে দেখেন, ইনক্রিজ ফন্ট সাইজ, এই যে এর পাশে আবার আরেকটা আছে, সেখানে আছে কি ডিক্রিজ ফন্ট সাইজ। অর্থাৎ আপনি যখন কোনো একটা লেখার ফন্ট স্টাইলকে বড় করতে চাবেন, কোনো একটা লেখার ফন্ট স্টাইলকে যখন আপনি বড় করতে চাবেন, তখন আপনার কি করতে হবে, এখান থেকে এই ইনক্রিজ ফন্ট সাইজের মধ্যে ক্লিক করলে সেটা ফন্ট সাইজটা বড় হবে, আবার ডিক্রিজ ফন্ট সাইজে ক্লিক করলে সেটা ছোট হবে। এখন আমি যদি লেখাটাকে বড় করতে চাই, এই ইনক্রিজ ফন্ট সাইজে দেখেন ক্লিক করতেছি, সেটা বড় হচ্ছে। আবার এই ডিক্রিজ ফন্ট সাইজে ক্লিক করলে দেখেন সেটা ছোট হচ্ছে। তো ধরেন লেখাটাকে আমি এতটুকু বড় রাখলাম। অথবা আপনি ম্যানুয়ালিও এটা সাইজটা আপনি দিতে পারবেন, ম্যানুয়ালি আপনার এটা সাইজটা দিতে পারবেন। আপনার এই লেখাটাকে যদি আপনি সিলেক্ট করে এখানে দেখেন, এই যে এখানে লেখা আছে ফ্রন্ট সাইজ, এই ফ্রন্ট সাইজের অ্যারোতে যদি ক্লিক করেন, এখানে দেখেন বিভিন্ন ধরনের সাইজ আছে। আপনি কার্সর নিয়ে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা সাইজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমি এটা 26 সাইজ দিলাম। আচ্ছা, এই লেখাটাকে কি আরো সুন্দর করা যাবে না স্যার বলেন তো? এই লেখাটাকে কি আরো সুন্দর করা যাবে না? আর একটু সুন্দর হবে না লেখাটা আমরা যদি চাই? হ্যাঁ হ্যাঁ, আরো অনেক বেশি এটা ইমপ্রুভ আরো করা কত যাবে। ধরনের ডিজাইন করা যাবে, তাই না? আরো কত ভাবে এটাকে সুন্দর করা যাবে। তো দেখেন এটাকে আরো কিভাবে আমরা সুন্দর করতে পারি স্যার। তাহলে দেখেন এখান থেকে যদি আমরা এটাকে একটু বোল্ড করে দিই, এই যে বোল্ড, ধরেন এই লেখাগুলার মানে এই যে আমাদের ফ্রন্টের যেই এই ওয়ার্ড গুলা কিন্তু একটু চিকন চিকন, আমি যদি এটাকে সিলেক্ট করে এখানে বোল্ড করে দেই, তাহলে দেখেন তো এখন যেহেতু এটা আমি শিরোনাম হিসেবে ব্যবহার করতেছি, এখন বোল্ড করার কারণে আগের থেকে একটু বেশি ভালো লাগতেছে না? এখন আগের জি থেকে জি। একটু বেশি, একটু আগের থেকে বেশি ভালো লাগতেছে, তাই না?
এখন আমার স্যার আমার এই লেখার ফ্রন্ট জি জি। স্টাইলটা যেহেতু এটা আমি হেডলাইন হিসেবে ব্যবহার করব, স্যার একটু ফ্রন্ট স্টাইলটা যদি একটু চেঞ্জ করে দিতেন বা অন্য কোনো ফ্রন্ট স্টাইল দিতেন তাহলে মনে হয় আরো ভালো লাগতো। এই যে দেখেন এখানে এই যে ফ্রন্ট একটা অপশন আছে, ফ্রন্টের অ্যারো চিহ্নতে ক্লিক করেন, এখানে বিভিন্ন ধরনের ফ্রন্ট স্টাইল আছে। আপনি কার্সর নিলে সেই ফ্রন্ট স্টাইলটা আপনার এখানে শো করবে। তবে অফিসিয়াল ফ্রন্টটা কি জানেন? অফিসিয়াল মাইক্রোসফট ওয়ার্ডের অফিসিয়াল ফ্রন্ট কোনটা? এই যে টাইমস নিউ, টাইমস নিউ রোমান। টাইম নিউ রোমান। টাইমস, টাইমস নিউ হ্যাঁ টাইমস নিউ রোমান। রোমানটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের অফিসিয়াল ফ্রন্ট, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে এই টাইমস নিউ রোমান ফ্রন্টটার দিয়ে কিন্তু যে কোনো ধরনের অফিসিয়াল লেখালেখি গুলা করা হয় বেসিক্যালি। তো ধরেন আমি এটাকে টাইমস নিউ রোমানটাই দিলাম। এখন এই লেখাটা যদি, যেহেতু আমি এটা হেডলাইন বা একটা শিরোনাম হিসাবে ব্যবহার করতেছি, এই লেখাটাকে যদি আমি মিডলে দিই তাহলে এটা দেখতে আর একটু সুন্দর লাগবে না স্যার? এটাকে যদি আমি একটু জি মিডলে জি, দিই তাহলে এটা, গর্জিয়াস লাগে। হ্যাঁ তাহলে এটা আমার দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তাহলে মিডলে দিব কিভাবে? এই যে দেখেন এখানে লেখা আছে কি সেন্টার, আমি যদি সেন্টারে ক্লিক করি এটা সেন্টারে চলে যাবে। দেখেন তো সেন্টারে চলে আসছে না স্যার? জি আচ্ছা, জি। 1 মিনিট একটু ওয়েট করেন, হ্যাঁ জি, জি, স্যার। একটু ওয়েট করেন, হ্যাঁ একটু 1 মিনিট। এখন দেখেন, এখন হচ্ছে এই লেখাটাকে যদি আমরা একটু মিডলে নিতে চাই, এখানে একটা সেন্টার এখন আছে, সেন্টারে ক্লিক করলে কি হবে? লেখাটা এখান থেকে সেন্টারে চলে আসছে। দেখুন তো লেখাটা এখন সেন্টারে আছে না একদম পুরোপুরি? পেজের একদম মাঝখানে আছে না? লেখাটা একদম সেন্টারে আছে। এখন এই লেখাটাকে যদি আপনি চান যে একটু একদম হচ্ছে রাইটে নিতে, তাহলে এখান থেকে রাইটে নিতে পারবেন, অর্থাৎ ডানে নিতে পারবেন। এখান থেকে যদি বামে নিতে চান বামে নিতে পারবেন, সেন্টারে নিতে চাইলে সাউন্ড সেন্টারে। একটু মোটা অথবা মোটা আসে, একটু সাউন্ড হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে। দেন দেখেন এখান থেকে আমাদের, তার মানে এই লেখাটাকে যদি আমরা সেন্টারে নিতে চাই এভাবে সেন্টারে নিতে পারবো। আরো কি কি করা যায়? ধরেন এখানে এই যে এখানে এটা কি, এটা কি ইটালিক, ধরেন এই লেখাগুলো ওয়ার্ড গুলা চাচ্ছেন আপনি একটু মানে একটু বাঁকা বাঁকা করে দিতে আর কি। তাহলে আপনি কি করবেন, এখানে ইটালিকে যদি ক্লিক করে দেন তাহলে দেখেন এই লেখাগুলোর ওয়ার্ড গুলা কি হয়ে গেছে, একটু বাঁকা 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 করে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটু বাঁকা বাঁকা হয়ে গেছে না? অর্থাৎ আপনি যদি চান যে স্যার আমি এটা কি ইটালিক রাখবো, তাহলে আপনি এখান থেকে কি করতে পারবেন, কোনো লেখাকে যদি এরকম করতে চান সেটা দিতে পারবেন। দেন যে অপশনটা আছে সেটা হচ্ছে আন্ডারলাইন। স্যার আন্ডারলাইন জিনিসটা কি স্যার? আন্ডারলাইন জিনিসটা হচ্ছে কোনো একটা লেখার নিচে, ধরেন আপনি এখানে কোনো একটা প্যারাগ্রাফ লিখতেছেন বা কোনো একটা গল্প লিখতেছেন, কোনো একটা কবিতা কিছু একটা লিখতেছেন, তো সেখানে আপনি চাচ্ছেন যে সেটার নিচে একটা আন্ডারলাইন দিতে, কোনো একটা কারণে আপনি এখানে একটা আন্ডারলাইন দিতে যাচ্ছেন। তো আপনি এখানে একটা আন্ডারলাইন যদি দিতে চান, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এই লেখাটার নিচে কি হয়ে গেছে, একটা আন্ডারলাইন কিন্তু চলে আসছে। কথা কি বুঝতে পারছেন? এখন কথা কি বোঝা যায়? জি জি, বোঝা যাচ্ছে। হুম। তো এইভাবে আমরা যদি কোথাও কোনো আন্ডারলাইন দিতে চাই এইভাবে জি, আন্ডারলাইন বুঝতে দিতে পারছি। পারবো। দেন আমাদের যে অপশনটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের আচ্ছা এগুলাকে যদি আপনি উঠিয়ে দিতে চান, ধরেন আপনার এই আন্ডারলাইনটা আপনি উঠিয়ে দিবেন, এটাকে সিলেক্ট করবেন, এই ইউতে আবার ক্লিক করবেন, দেখেন আন্ডারলাইনটা কিন্তু উঠে গেছে। এইভাবে আপনি কোনো একটা কিছু উঠিয়ে দিন, ধরেন ইটালিক উঠিয়ে দিতে চাইলেও এটাকে সিলেক্ট করবেন, আবার আইটি ক্লিক করে এটাতে ইটালিকে ক্লিক করলে ইটালিকটা চলে যাবে। বোল্ড উঠিয়ে দিতে চাইলেও এটাকে সিলেক্ট করে বোল্ডে ক্লিক করলে সেটা চলে যাবে আর কি। ঠিক আছে? তো এখন এরপরে আছে কি এটা, স্ট্রাইক থ্রু। এখন স্ট্রাইক থ্রু জিনিসটা কি? অনেক সময় হয় না যে আমরা এক্সাম্পল স্বরূপ কোন একটা লেখা লিখে সেটার উপরে ক্রস দিয়ে আমরা বুঝাই যে এটা ভুল, এরকম হয় না? অথবা অনেক সময় এরকম লেখা থাকে না যে কোনো একটা শোরুমে ধরেন আপনার এরকম লেখা থাকে যে প্রাইস, ধরেন সাপোজ লেখা থাকলো যে প্রাইস 1,000 টাকা। প্রাইস কত? 1,000 টাকা। আবার 1,000 টাকার পাশে এরকম লেখা থাকে পরবর্তীতে, ধরেন এইরকম লেখা থাকে যে অফার প্রাইস,
অফার প্রাইস কত লেখা থাকে? ধরেন অফার প্রাইস লেখা থাকে 700 টাকা। তো ওই যে প্রাইসটা দিয়ে থাকে যে 1000 টাকা, অনেক সময় এরকম হয় না যে এই টাকাটার উপরে কি করে, এরকম একটা দাগ দিয়ে এরকম একটা স্ট্রাইক থ্রো দেয় না, এরকম ক্রস একটা সাইন দেয় না? দেখতে পান না এরকম আপনারা? জি জি দেখতে পাই। হ্যাঁ। তার মানে ধরেন এরকম এক্সাম্পল শুরু বা কোনো কারণে আপনি কোনো একটা লেখার উপর দিয়ে এরকম একটা কাটা দিতে যাচ্ছেন, এরকম একটা কাটা দাগ দিতে যাচ্ছেন, তখন কি করবেন? ওই লেখাটাকে সিলেক্ট করে জাস্ট আমাদের এই স্ট্রাইক থ্রুতে ক্লিক করলে সেটার উপরে কি হয়ে যাবে, এরকম একটা কাটা দাগ চলে আসবে। ক্লিয়ার? জি তারপরে কি দেখেন, তারপরে হচ্ছে আমরা এখানে যারা এখানে আমাদের এখানে টিচারও আছে, বা আমরা যখন 9-10 অঙ্ক করছি তখন আমরা লগ সূচকের অঙ্ক করছি না? আবার স্কোয়ারের অঙ্ক করছি না? স্কোয়ার, কিউব, পাওয়ার, এরকম ওই অঙ্কগুলা করছিলাম না স্যার? বলেন তো, জি করছি? স্যার। তখন লগ সূচকের মধ্যে এরকম দেওয়া থাকতো না? এরকম লগ সূচকের মধ্যে এরকম ভিত্তি দেওয়া থাকতো না বা বেস দেওয়া থাকতো না? ধরেন এ, এর নিচে একটা পাওয়ার দিতে হবে, মানে বেস দিতে হবে বা ভিত্তি দিতে হবে, তখন এটাকে কিভাবে দিবেন? ধরেন এর নিচে আপনি 3 লিখবেন। এখন কি করবেন? এই এটাকে লিখবেন, লিখে তারপরে কি করবেন? এই যে এখানে লেখা আছে সাবস্ক্রিপ্ট, এটাতে একটা ক্লিক করেন। ধরেন এটার নিচে আপনি 3 লিখবেন, তাহলে A3। তারপরে কি করবেন? স্পেস দিবেন, স্পেস দিয়ে এটাতে এটাকে উঠে দিবেন, উঠে এখানে কি লিখবেন? ধরেন প্লাস, তারপরে কি লিখবেন? B3। এবার আবার লেখেন বি, আবার ওইটাতে ক্লিক করেন, ক্লিক করে আবার এখানে B3 লেখেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তারপর আবার স্পেস দিয়ে যখন আবার অন্য লেখা লিখবেন ঠিক আবার তখন এটাকে উঠাই দিবেন। উঠে এবার আপনি ইকুয়াল দেন বা যা দেন, তখন আবার আপনার মতো করে আপনারা এটা দিতে পারবেন। এবার আপনি 3 লেখেন, এবার 3 জায়গায় 4 লিখলে 4 লিখতে পারবেন, 5 লিখলে 5 লিখতে পারবেন। জাস্ট যেটার নিচে লিখবেন, যেই সংখ্যাটা নিচে লিখবেন, হইতে পারে সেটা এক্স, হইতে পারে সেটা ওয়াই, হইতে পারে পি, কিউ, এ, বি, যাই লেখেন না কেন, হ্যাঁ, তার লেখাগুলো ডিসপ্লের বাইরে চলে গেছে। ডিসপ্লের বাইরে চলে গেছে মানে আপনারা কি লেখাগুলো দেখেন না? জি জি দেখতেছি তো। জি দেখছি স্যার। দেখতেছি। হয়তো ওনার কোনো প্রবলেম, তাই না? আর ঠিকই আছে, সব ঠিকই আছে, লেখা মাঝখানে চলতেছে হ্যাঁ। সুন্দরভাবে। আচ্ছা, তাহলে পরের দেখেন। বিষয়টা আরেকটু বলতেন, ভালোভাবে বুঝতে হ্যাঁ। পারি নাই। জি। এই যে আচ্ছা, নিচের যে আমি লেখাটা বলতেছি এটা, তাহলে আমরা কিভাবে আনবো? ধরেন প্রথমে এ এর নিচে আপনি 3 দিবেন, তাহলে আমি দিলাম এ, তারপরে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে ধরেন 3 দিবেন, এই যে A3। এবার আবার বি এর নিচে 3 দিবেন এরপরে, তাহলে এখানে কি করবেন? এটাকে উঠে দিবেন, উঠে এবার আবার ভি লিখবেন, বি লিখে আবার এটাতে ক্লিক করবেন, দিয়ে আবার 3 দিবেন। মানে আপনি যেই সংখ্যাটা বা যেটার নিচে যেই ইয়াটা লিখতে চাচ্ছেন, বেসটা লিখতে চাচ্ছেন বা ভিত্তিটা লিখতে চাচ্ছেন, আগে ওইটা লিখবেন, লিখে দেন হচ্ছে এই সাবস্ক্রিপ্টটাতে ক্লিক করবেন। ক্লিক করে এবার কোন সংখ্যাটা লিখতে চাচ্ছেন সেই সংখ্যাটা লেখা হইলে আবার এই সাবস্ক্রিপ্টটা উঠিয়ে দিবেন। কথাটা কি বুঝতে পারছেন স্যার? বলেন তো। জি 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 স্যার এখন বুঝতে বুঝতে পারছি। পারছি। জি স্যার। স্যার, আচ্ছা, ঠিক আছে। এবার ধরেন আমরা স্কোয়ার বা পাওয়ার, কিউব এগুলা ব্যবহার করতাম না? এখন ধরেন আপনি লিখবেন যে এক্স স্কোয়ার, তাহলে আপনি এক্স এর উপর স্কোয়ার দিতে যাচ্ছেন। ঠিক একই ভাবে এই এক্স লিখলেন, লেখার পরে এই যে এবার এটাতে ক্লিক করে নিচে, এটাতে ক্লিক করে এবার এক্স এর উপর স্কোয়ার দিতে যাচ্ছেন বা কিউব দিতে যাচ্ছেন, ধরেন এক্স কিউব বা স্কোয়ার দিতে যাচ্ছেন, এই যে স্কোয়ার, এক্স স্কোয়ার। এবার প্লাস ওয়াই স্কোয়ার লিখবেন, তাহলে এবার কি করবেন? প্লাস দেওয়ার জন্য আবার এটা কিন্তু ক্লিক করে উঠে দিতে হবে, উঠে এবার প্লাস দেন, প্লাস দিয়ে এবার ওয়াই স্কোয়ার লিখবেন, এবার ওয়াই দেন, ওয়াই দিয়ে স্কোয়ার দিলে আবার এটাতে ক্লিক করেন, ক্লিক করে এবার স্কোয়ার দেন। এবার সমান সমান লিখবেন। তো যখনই আপনার কিউব লেখেন, স্কোয়ার লেখেন, এবার 2 এর জায়গায় 2 লিখতে পারেন, 3 লেখেন, যাই 4 লেখেন, 5 লেখেন, যা লেখেন তাই হবে। যখনই উপরের পাওয়ারটা লেখা হয়ে যাবে তখনই এটাকে উঠে দিবেন, উঠে এবার অন্য কিছু লিখলে অন্য কিছু লিখবেন, ধরেন ইকুয়াল। এবার এটা সূত্র লিখে আমরা লিখি এরকম, হ্যাঁ, ধরেন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এরকম না সূত্র? যতটুকু মনে আছে। ধরেন এবার এটার উপরে হোল স্কোয়ার দিবেন, তখন আবার এটাতে ক্লিক করেন, করে এই যে দিলেন হোল স্কোয়ার। হ্যাঁ। এবার আহ, এবার ধরেন এখানে কি মাইনাস। লিখবেন? -2ab, তাই না? তাহলে এবার এখানে জি। মাইনাস, এবার মাইনাস দিতে হলে কি করতে হবে? আবার এটাকে উঠে দিতে হবে। উঠে এখন সাপোজ আপনি এখানে মাইনাস দিলেন, -2xy। বুঝতে পারছেন না?
এইভাবে যদি আপনারা কোনো কিছুর উপরে পাওয়ার চিহ্ন সাইনটা দিতে চান, তখন এইভাবে আপনারা পাওয়ার বা বেজ বা ভিত্তি সাইনটা দিতে চাইলে এইভাবে বেজ বা ভিত্তি সাইনটা আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। এতটুকু কে কে বুঝেন না একটু আমাকে বলেন। জি জি বুঝতে পারছি এখন, সমস্যা নেই। আশা করি সবাই বুঝতে পারছেন, তাই না? জি ইনশাল্লাহ। স্যার। তো জি এইভাবে স্যার। হচ্ছে আপনারা কোনো লেখালেখি করতে পারেন। হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি। এবার আসেন আমাদের এখানের এই এইগুলা সম্পর্কে, টেক্সট এফেক্ট সম্পর্কে, ইয়ে সম্পর্কে। এখন ধরেন এই টেক্সটটাকে আপনি একটা এফেক্ট দিবেন, তখন আপনি কি করতে পারবেন, এই টেক্সটটাকে একটা এফেক্ট দিতে পারেন। এই যে এগুলাতে কার্সর নিলেই আপনি দেখতে পারবেন যে এক একটা টেক্সটের এক এক ধরনের কালার। হ্যাঁ, আপনার যদি মন চায় কোনো একটা লেখার উপরে কোনো একটা কিছুতে এফেক্ট দিবেন, সেটা আপনার মন চাইলে আপনি দিতে পারবেন, মন না চাইলে দরকার নাই। আমি ও তো দিতে যাচ্ছি না। এখানে একটা অপশন আছে আউটলাইন। এই আউটলাইন মানে কি? আউটলাইন মানে কি, এই যে লেখাটার একটা বাইরের অংশ আছে না, এই যে আর এর একটা বাইরের অংশ আছে না, ই এর একটা বাইরের অংশ আছে না, ব্যাপারটা কি বুঝতে পারছেন? প্রতিটা জি জি লেখার বুঝতে একটা বাইরের জি অংশ থাকে না? আপনি চাচ্ছেন যে ওই বাইরের অংশটা জি একটু কালার হোক, তখন আপনি কি করবেন, এখান থেকে আউটলাইনে যায় ধরেন আপনি বাইরে, আমি একটু রেড কালারটা দিই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন তো, এই যে রিকভারি আইটির যে কথাটা লিখছি, এটা বাইরের অংশটা পুরো একটা লাল হয়ে গেছে না? জি অর্থাৎ আপনি বাইরের কোনো এরকম আউটলাইন দিতে চাইলে সেটা সেই আউটলাইনটা দিতে পারবেন। আমি সেই আউটলাইনটা এখন দিব না, আমার এটা ব্ল্যাক ছিল। আমি কি করব, এখান থেকে এই যে নো আউটলাইনে ক্লিক করে দিব, আমার আউটলাইন কিন্তু চলে গেছে। তাহলে হচ্ছে শ্যাডো। শ্যাডো মানে তো সবাই বুঝেন, শ্যাডো মানে কি, ছায়া, তাই না? তা আপনি চাচ্ছেন আপনার এই লেখাটার নিচে একটা ছায়া পড়ুক, তাহলে আপনি এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের শ্যাডো অপশন আছে। এগুলো কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং এর তো জিনিস না। আমি শুধুমাত্র আপনাদেরকে কিভাবে লেখে এটা দেখাইলেই হইতো, কিন্তু আমি এটা দেখাচ্ছি কেন, যেহেতু আমি দেখাচ্ছি তাহলে একটু ভালো করে দেখাই, যাতে আপনাদের একটু ভালো লাগে হোমওয়ার্ক গুলা করতে বা কাজগুলা করতে, যেন ভালো লাগে, যেন দেখাচ্ছি। ধরেন এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আছে, আপনি যে কোনো ধরনের শ্যাডো দিতে পারেন। হ্যাঁ, ধরেন আমি এখান থেকে এই যে একটু স্পষ্ট কোনো একটা শ্যাডো দেই। এই যে ধরেন একটা শ্যাডো দিলাম, দেখেন তো এই লেখাটার নিচে একটা শ্যাডো পড়ছে না স্যার? একটা ছায়া পড়ছে না? বোঝা যায় না? জি জি বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ, একটা ছায়া কিন্তু এখান থেকে পড়ছে। বা রিফ্লেকশন, রিফ্লেকশন মানে কি, আমরা জানি রিফ্লেকশন মানে কি, প্রতিফলন। ধরেন আপনি কোন একটা লেখার নিচে একটা রিফ্লেকশন দিতে যাচ্ছেন, তাহলে এখানে কার্সর নিলে দেখবেন যে কোন লেখাটার নিচে রিফ্লেকশনটা কেমন আসে, আপনি সেই লেখাটার নিচে কি করতে পারবেন, একটা সুন্দর রিফ্লেকশনও দিয়ে দিতে পারবেন। আবার গ্লো, এখানে কোনো লেখার ভিতরে যদি কোনো গ্লো দিতে চান, কার্সর নিয়ে যা দেখবেন যে কোনটার গ্লো কেমন। এগুলো আমরা খুব একটা ব্যবহার করি না, তারপরে আপনারা এগুলা আজে বাজে শুধু লিখবেন, আপনার মনে যাহা চায় শুধু লিখবেন। লিখে একটাতে রিফ্লেকশন দিবেন, একটাতে গ্লো দিবেন, একটাতে শ্যাডো দিবেন, তাইলে হচ্ছে আপনি পুরো জিনিসগুলো একদম বুঝে যাবেন। কারণ আপনি তো এগুলা করলে আপনাকে কেউ জরিমানা করবে না, আপনি এখানে ভুলভাল লেখলে আপনাকে কেউ মারবে না, কেউ লজ্জা দিবে না, কেউ দেখবে না। তো আপনার শিখার আগ্রহ আছে মানে কি, আপনি ভুলভাল করতেছেন, করতে থাকেন, যতটুকু পারেন শুধু করতে থাকেন। করতে করতে দেখবেন যে আপনি কিছু নতুন কিছু অর্জন করে ফেলছেন, নতুন করে কিছু শিখে ফেলছেন। কথাটা কি বুঝতে পারছেন? জি দেন হচ্ছে দেখেন এখানে নেক্সট যে অপশনটা আছে, সেটা হচ্ছে আমাদের টেক্সট হাইলাইট। টেক্সট হাইলাইটার কি, ধরেন আপনি কোন টেক্সটের উপরে কোন একটা হাইলাইট চিহ্ন ব্যবহার করবেন। হ্যাঁ, ধরেন আপনার এখান থেকে এই যে আমি এখান থেকে দিছি যে অফার প্রাইস, ধরেন এটার উপরে আমি একটা হাইলাইট ব্যবহার করব, ধরেন রেড একটা হাইলাইট ব্যবহার করব যে এটা আমার অফার প্রাইস, আগের প্রাইস, সরি এটা হচ্ছে আমার পূর্বের প্রাইস। আর অফার প্রাইসটাকে ধরেন আমি একটা হাইলাইট ব্যবহার করব, সেটা হচ্ছে আমার এটা বর্তমান প্রাইস। এভাবে কোনো লেখার উপরে যদি হাইলাইট করতে চান, তাহলে ঠিক ওই লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে কি করতে পারবেন, আপনারা হাইলাইট করতে পারবেন। ক্লিয়ার? তারপরের অপশনটা দেখেন এখান থেকে, সেটা হচ্ছে কি আমাদের ফ্রন্ট কালার। ফ্রন্ট কালারটা কি, আপনার ওই লেখাটার উপরে কোনো একটা কালার দেওয়া, এখান থেকে এই যে পুরা লেখাটার একটা কালার। ধরেন এই লেখাটাকে, এটা তো হচ্ছে লেখার উপরে একটা কালার পড়ছে, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড মিলে একটা কালার পড়ছে। আর ফ্রন্ট কালার মানে কি, ওই লেখাটা একটা কালার হয়ে যাবে, সম্পূর্ণ ওয়ার্ড গুলো এক একটা কালার হয়ে যাবে আর কি। এখন আপনি ধরেন এখান থেকে এটাকে এই কালার দিতে যাচ্ছেন, ধরেন আমি এটাকে এই কালার দিতে যাচ্ছি, এই যে এটা একটা এই ধরনের একটা কালার হয়ে গেছে। ক্লিয়ার? জি জি আচ্ছা, তারপরে হচ্ছে এগুলা তো দেখাইলাম, ইনক্রিজ ডিক্রিজ ফন্ট সাইজ। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা একটু কিছু অটো লেখা নিয়ে আসি এখান থেকে। আচ্ছা, আমরা কি করব, এখান থেকে অটো লেখার একটা ফর্মুলা আছে, এখান থেকে দাঁড়ান।
ওয়ার্ড অটো টেক্সট মাইক্রোসফট। এই মাত্রই আমার মনে ছিল, এটা ভুলে গেছি, এজন্য একটু গুগল করতেছি। এটা না, একটু ওয়েট করেন তো, আমি কিছু অটো টেক্সট এনে আপনাদেরকে বুঝাইলে। আচ্ছা আমি একটু ট্রাই করি, মানে মাঝে মাঝে ওই মাত্রই আমার মনে ছিল, হয়তো কোনো কারণে ভুলে গেছি, একটু দেখি। ইকুয়াল র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এন্টার, হ্যাঁ চলে আসছে, সরি ভুলে গেছিলাম আর কি, মাথা থেকে চলে গেছিল। এটাকে এমনিতে আমি আনছি এক্সাম্পল হিসাবে, ধরেন আমি কোনো একটা আর্টিকেল লিখলাম, এটা সাপোজ কোনো একটা আর্টিকেল লিখলাম, এই লেখাগুলা, এখন এই লেখাগুলোর মধ্যেই তো আমার কাজ। এখন দেখেন, এখন এই যে এখানে একটা অপশন আছে দেখেন জাস্টিফাই, তার আগে একটু খেয়াল করেন, এই যে আর্টিকেলটা আমি লিখলাম, এই যে আর্টিকেলটা আমি লিখলাম, এখানে দেখেন তো এই আর্টিকেলটার লাইনটা এখানে শেষ হয়েছে, এখানে এটা 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 শেষ হয়েছে, এখানে। আচ্ছা, এটার কি কোনো ধারাবাহিকতা আছে, অর্থাৎ কোন লাইনটা কোথায় যায় শেষ হবে, এটা কি কোনো ধারাবাহিকতা আছে? দেখতে কি খুব সুন্দর লাগে জিনিসটা? জি না। তো লাইনগুলো যদি একসাথে জি না। সমান জায়গায়, ধরেন এটা যেখানে শেষ হচ্ছে সবগুলা লাইন একসাথে একটা সমান একটা জায়গার মধ্যে যদি শেষ হইতো, তাহলে এটা দেখতে একটু ভালো লাগতো না স্যার? জি লাগতো কিনা বলেন? জি জি। সেটা করার হ্যাঁ স্যার। জন্য জি স্যার। ধরেন তাহলে আমরা কি করব, এটাকে ধরেন আমরা এই প্যারাগ্রাফটুকুকে, ধরেন এটা একটা প্যারাগ্রাফ, ধরেন আর্টিকেল, ধরেন কম্পোজিশন, ধরেন যাই ধরেন না কেন, এতটুকুকে আমি সিলেক্ট করলাম, করে আমি যদি এখান থেকে জাস্টিফাইতে ক্লিক করি, এখন দেখেন তো এই লাইনগুলা যে শেষ হয়েছে, এটার কি কোনো 19-20 আছে? না একদম সমানভাবে শেষ হয়েছে? কোনো একেবারে 19-20 সমান আছে। আছে? এই যে কোনো 19-20 জি না। আছে? জি না। এটা তো হচ্ছে একটা প্যারা শেষ হয়েছে, প্যারা হিসাব ধরে লাভ নাই, আপনার লাইনগুলা দেখেন, লাইনগুলো একদম সমানভাবে শেষ হয়েছে না স্যার? অর্থাৎ জি। আপনি যখন কোনো লেখার একটা মেনটেনেন্স করতে যাবেন স্যার একটু সেটাকে, আরেকটা দেখেন। তখন লেখাগুলোকে সিলেক্ট করে জাস্টিফাইতে ক্লিক করলে কি হয়ে যাবে, লেখাগুলা এই যে জাস্টিফাইতে লেখাগুলাকে, যতটুকু লেখাকে আপনি ঠিক করতে যাচ্ছেন, ধরেন আমি আমার এই ওয়ার্ডের মধ্যে যতগুলা লেখা আছে সবগুলাকে একসাথে সিলেক্ট করতে হবে, তাহলে আমি কি করব, কন্ট্রোল এতে হ্যাঁ। ক্লিক করব। কন্ট্রোল এতে ক্লিক করলে কি হয়, একটা জায়গার যত কিছু আছে সব কিছু কি হয়ে যায়, অল সিলেক্ট সিলেক্ট। হয়ে যায়। কন্ট্রোল কন্ট্রোল কত? কন্ট্রোল প্লাস এ, এই যে সি প্লাস টি এ। আর এল প্লাস এ, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। কন্ট্রোল এ তে ক্লিক করলে সবকিছু সিলেক্ট হয়ে যায়। তারপরে ধরেন কোন জায়গা থেকে আপনি কিছু কপি করবেন, কপি করে আনবেন, তাহলে কপি করে আনলে কি কি চাপতে হয়, কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস সি। সি, কি চাপতে হয়, কন্ট্রোল প্লাস কন্ট্রোল সি। সি। কথাটা কি বুঝতে পারছেন? ধরেন জি। এই যে এটাকে আপনি কপি করবেন, তাহলে আপনি এটাকে কি করবেন, কন্ট্রোল সি তে ক্লিক করবেন। এবারে এই কপি করা লেখাটাকে ধরেন আপনি এখানে পেস্ট করবেন সাপোজ, তাহলে এখানে কি করবেন, কন্ট্রোল ভিতে প্রেস করলে এটা কি হয়ে যাবে, এখানে পেস্ট হবে। তাহলে পেস্ট করে কিভাবে, কন্ট্রোল কিভাবে, বি। কন্ট্রোল প্লাস ভি, ঠিক ভি। আছে? কন্ট্রোল ভি। কন্ট্রোল প্লাস ভিতে ক্লিক করলে সেটা কি হয়ে যায়? মানে আপনি আবার প্লাসই ক্লিক করেন না, মানে এটা আমি বললাম আর কি, যে কন্ট্রোল ভিতে ক্লিক করলে সেটা কি হয়ে যায়, আমাদের পেস্ট হয়ে যায়। স্যার কন্ট্রোল কন্ট্রোল এ দিয়ে কি বললেন, বুঝি নাই, কন্ট্রোল এ দিয়ে। সিলেক্ট। কন্ট্রোল এ দিয়ে হচ্ছে অল সিলেক্ট, কন্ট্রোল এ দিয়ে কি, সিলেক্ট। অল সিলেক্ট, সিলেক্ট। অল সিলেক্ট। আর কন্ট্রোল ভিতে কি, পেস্ট। পেস্ট। আর কন্ট্রোল সি থেকে কপি। 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 এবার কপি। এটা আছে কাট। কাট কি স্যার, ধরেন এই লেখাটা আপনি চাচ্ছেন যে এটা এখানে থাকবে না,
এটা এখান থেকে সরায় আমি এটাকে এখানে রাখবো। এটা এখানে থাকবেই না, সোজা কথা, কোনো কপি টপি না। এটা এখানেরটাই আমি এখানে লিখবো। তখন আমি কি করব, এটাকে কাট করব। তো কাট করব কিভাবে? ধরেন এখানে এই যে কাটে ক্লিক করলো কাট হবে, অথবা কন্ট্রোল এক্স এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? কন্ট্রোল, এক্স। কন্ট্রোল এক্স। এই যে এটা চলে গেছে না এখান থেকে? জি। কিন্তু এটা বসাবো কোথায়? এটা নিচে, তাই না? তাহলে আমি কি করবো, এবার কন্ট্রোল ভি তে ক্লিক করলে সেটা পেস্ট হয়ে যাবে, কারণ পেস্ট তো দেখাইলাম এই যে কন্ট্রোল ভি মানে পেস্ট। কিন্তু কাট করতে হবে কি দিয়ে? কন্ট্রোল এক্স দিয়ে। এক্স। কন্ট্রোল, স্যার এটা অল সিলেক্ট এখানে যদি করতে চাই তাহলে কি ওই যে কন্ট্রোল এ এটা লিখতে হবে, লিখে তারপর ওটাতে ক্লিক করতে হবে? কেন কন্ট্রোলে লেখা? এখানে কিবোর্ডে কন্ট্রোলেতে কন্ট্রোলই আছে। চাপবেন, কন্ট্রোল কিবোর্ডে আছে। কন্ট্রোলে চাপবেন, কন্ট্রোলে কন্ট্রোল চেপে চাপবেন এ আপনার চাপ দিলেই অল ক্লিয়ার। কিবোর্ডে দেখবেন কন্ট্রোল, এই সিটিআরএল মানে হচ্ছে কন্ট্রোল, এই এই বাটনটা চাপ দিবেন। হাতের কিবোর্ডের হাতের বাম পাশে নিচে আছে কন্ট্রোল, কন্ট্রোল তারপর এ চাপ চাপ দিলে দিবেন all আর select। এতে চাপ দিবেন, তখনই অল সিলেক্ট হয়ে যাবে। আবার কন্ট্রোল চাপ দিবেন, সিতে চাপ দিবেন, তখন কোনো একটা কিছু কপি হয়ে যাবে। কন্ট্রোল চাপ দিবেন, ভিতে চাপ দিবেন, সেটা পেস্ট হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছেন? জি জি স্যার, বুঝতে পারছি এখন। এতটা এটা বেসিকও কি আপনাকে কেউ শিখাবে বোঝানোর জন্য বলেন তো? লিখে দিছি, বুঝলেন না? হ্যাঁ, কতটা বেসিক থেকে বুঝাচ্ছি, বুঝতে পারছেন তো? জি হ্যালো। স্যার। যতটুকু হ্যালো, আসসালামু সম্ভব আলাইকুম আমি। ভাইয়া। অনেকে হয়তো বিরক্ত হচ্ছে যারা জি খুব আগে স্যার। থেকে জানে। জি বলেন। হ্যালো জি বলেন। ভাইয়া, আমার মোবাইলে চার্জ নেই, তো আমি হয়তো বা হ্যাঁ ক্লাসটা হ্যাঁ, করতে পারবো না। ওকে আজকে ওকে। কি শুধুমাত্র হ্যাঁ এক্সেল হ্যাঁ, এবং এই আজকে, হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডের উপরে ক্লাসটা হবে? এক্সেল এর হবে না, শুধু ওয়ার্ডই হচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে সমস্যা দেন নেই। তারপরে দেখেন আচ্ছা, এখান আপনি থেকে। একটু কাইন্ডলি যদি আমাকে, আপনার কোনো শিডিউল নাই, মানে শিডিউল বলতে আপনি যে ডাটা এন্ট্রি মানে কোন পর্যায়ক্রমে আসবে, কোনো নেই, লিফলেট নাই? কি লিফলেট? বুঝলাম না। মানে সেগমেন্ট নাই, যে কিভাবে মানে আপনি এই যে ওয়ার্ড শিখাবেন নাকি ডক শিখাবেন, পর্যায়ক্রমে কয়েক কোন 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 টপিক নিয়ে হ্যাঁ, আসবেন? আপনাদেরকে না এটা এগুলো একটু মেবি দেখানো হয়েছে বলে ওরিয়েন্টেশন ক্লাসে। ওরিয়েন্টেশন আমি ক্লাসের শুরুতে বলছিলাম যে ওই রেকর্ডে ও সবকিছুতে আসে নাই, কোনো আচ্ছা 12 মিনিটের রেকর্ড আচ্ছা, পাওয়া সমস্যা গেছিল। নাই, আমি বলে দিব। আচ্ছা, এটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি, এখন ক্লাসে থাকি। তারপরের অপশন গুলা আচ্ছা দেখেন। ধরেন এই লেখাগুলা আপনি কোনো একটা কিছু সিরিয়ালি ভাবে লেখছেন। এখন এই লেখাগুলোর মধ্যে আপনি একটা বুলেট পয়েন্ট দিতে যাচ্ছেন। এখন এই লেখার মধ্যে বুলেট পয়েন্টটা কিভাবে দিবেন? এই লেখাটাকে এখান থেকে দেখেন, এই যে বুলেট, এখানে বিভিন্ন ধরনের বুলেট আছে। এই যে এখানে ফোটা ফোটা বুলেট আছে, এই বুলেটটা দিলে লেখাগুলো আগে এরকম ফোটা ফোটা আসবে। কথা বলছেন যে, সরি, ধরেন আমার এটা ভুলে আমার এটা এদিকে চলে আসছে, আমি যাচ্ছি আগের অবস্থানে ফিরে যেতে। তাহলে আগের অবস্থানে ফিরে যাব কিভাবে? কন্ট্রোল জেড এ ক্লিক করলে কি হবে? কোনো কিছু ভুল করলেও আগের অবস্থানে ফিরে যাওয়া যাবে। কথাটা কি বলছি, কন্ট্রোল বুঝতে পারছি? জেড। কন্ট্রোল জেড। হ্যাঁ, বুঝতে পারছি। ধরেন আমার এই ফোটা দিব না, আমি ধরেন এটা দিব, বা আমি টিক মার্ক দিব, বা এটা দিব, এটা দিব। যে কোনো একটা বুলেট আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। ধরেন আমার এই টিক মার্ক আমি উঠিয়ে দিব, এটা আমি ভুলে দিয়ে দিছি, কন্ট্রোল জেড ক্লিক করছি, দেখেন ওইটা চলে গেছে, আগের অবস্থানে আসছে। এটাও উঠিয়ে দিব, কন্ট্রোল জেড ক্লিক করেন, এটা উঠে গেছে। বুঝতে পারছেন? ধরেন আপনি এখান থেকে বুলেট চাইলে বুলেট দিতে পারবেন, অথবা আপনি যাচ্ছেন যে 1 2 3 দিয়ে নাম্বারিং করতে, এই যে 1 2 3 এর মধ্যে বিভিন্ন ধরনের ফরম্যাটিং আছে, কোন ফরম্যাটটা দিতে যাচ্ছেন সেটা দেখে নেবেন। হ্যাঁ, ধরেন আমি এটাকে দিব, আমি এই ফরম্যাটটাকে এখান থেকে ধরাই দিলাম, এই ফরম্যাটটা এখান থেকে চলে আসছে। অনেক সময় হয় কি যে এই লেখাটা তো পরের লাইনে যখন কোনো একটা লাইন শুরু করি তখন লেখাটা একদম প্রথম দিকেই শুরু হয়, কিন্তু আমি চাচ্ছি যে লেখাটা এদিকে থাকতে, এদিকে থাকতে। তখন এটাকে আমি কিভাবে আনবো? অনেকে কি করে, স্পেসে ক্লিক করে করে এভাবে আনতে থাকে আর কি। স্পেসে ক্লিক করে করে আনে না। এটাকে এই যে এখানে লেখা আছে দেখেন, ইনক্রিজ ইনডেন্ট, এটাকে ক্লিক করলে আপনি এই লেখাটাকে যতটুকু যেখানে নিতে চান ততটুকু সেখানে নিয়ে যাবেন। হ্যাঁ, ধরেন ডাইনে আনতে চাইলে ডাইনে নিবেন, বামে নিতে চাইলে বামে নিবেন। কথাটা কি বুঝতে পারছেন? অনেকে কি করে, অনেকে কি করে এখান থেকে স্পেস দেয়, ধরেন এই লেখাটাকে এইরকম স্পেস দিতে থাকে, স্পেস দিয়ে দিয়ে নেয়। কিন্তু এটা কি আদৌ রাইট ওয়ে? আদৌ সেটা রাইট ওয়ে না। রাইট ওয়ে কি, সেটাকে যদি আমার ডাইনে বামে নিতে হয় সেই লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ইনক্রিজ ইনডেন্ট ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করে সেটাকে আমরা ডাইনে বামে নিব। ক্লিয়ার? জি জি। তারপর আছে কি থিম কালার। থিম কালারটা কি দেখি?
এই যে এটাকে যদি আমরা কোনো ধরনের একটা থিম কালার দিতে চাই, ধরেন এই লাইনটার উপরে একটা কালার, কোনো একটা থিম কালার দিতে চাই, তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, কোনো একটা থিম কালার আমরা দিতে পারবো। এই যে এটা পুরাটা লাইনে জুড়ে একটা থিম কালার হয়ে গেছে। তাহলে থিম কালার আর হচ্ছে আমাদের টেক্সট কালারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। টেক্সট কালারে হচ্ছে টেক্সটটা যতটুকু এরিয়া, ঠিক ততটুকু এরিয়ার মধ্যে এটার ব্যাকগ্রাউন্ড সহ একটা কালার হবে। আর থিম কালারে কি হবে, পুরাটা লাইন জুড়ে একটা কালার হবে। কথাটা বুঝতে পারছেন? জি। জি। হ্যাঁ আচ্ছা, স্যার। এই যে বুঝতে পারছি। তারপরে দেখেন এটা কি লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা কি, ধরেন এই যে এই লাইনটা, এটার ভিতরে স্পেস দিবেন। এই যে এখানে কতটুকু স্পেস দিতে চান আপনার লাইনের মধ্যে। এই যে এখানে এতটুকু নিলে অনেক স্পেস, এখানে এতটুকু নিলে আমাদের এটার 1 সেন্টিমিটার, এটাই ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লাইন স্পেসিং। তারপরে আছে বর্ডার। বর্ডার কি, ধরেন বটম বর্ডার মানে কি, ধরেন এই প্যারাগ্রাফটার এতটুকুর অংশের নিচে আপনি একটা দাগ দিতে যাচ্ছেন, তখন কি করবেন, এই যে বটম বর্ডারে ক্লিক করবেন। ধরেন আপনার এই লেখাটার উপরে একটা দাগ দিতে যাচ্ছেন, টপ বর্ডারে ক্লিক করবেন। ওই যে কাটছুন নিলে দেখেন দেখা যাচ্ছে লেখাটার ডাইনে একটা দাগ দিতে যাচ্ছেন, বামে এই যে লেফট বর্ডার, ডাইনে দিতে চাইলে রাইট বর্ডার, কোনো বর্ডার উঠাইতে চাইলে নো বর্ডার, অথবা পুরো লেখাটাকে আপনি একটা বক্সের মধ্যে নিতে চাচ্ছেন, তখন কি করবেন, অল বর্ডার। বর্ডার। ঠিক আছে, এরপরে আছে আউটসাইড বর্ডার। এরকম হচ্ছে আপনি কি করতে যাচ্ছেন সেটা আপনার কাজের উপরে ডিপেন্ড করবে। তাহলে আমরা এখান থেকে ধরেন অল বর্ডার, ধরেন এতটুকুকে আমি একটা বক্সের মধ্যে নিতে চাচ্ছি, আমি এটাকে কি করে দিলাম, এখান থেকে অল বর্ডার করে দিলাম। ক্লিয়ার? জি। তারপরে আমরা দেখব ইনসার্ট। ইনসার্ট থেকে কি করি, ইনসার্ট থেকে ধরেন আপনি এই লেখাটার মাঝখানে একটা ছবি আনতে যাচ্ছেন, কোন একটা ছবি আনতে যাচ্ছেন, তখন আপনি কি করবেন, এখান থেকে পিকচারে যাবেন, পিকচার থেকে দিস ডিভাইসে যাবেন। দিস ডিভাইস মানে আপনার কম্পিউটার থেকে যদি কোনো ছবি আনতে চান, তাহলে আপনি এখান থেকে দিস ডিভাইসে গিয়ে সেখান থেকে একটা ছবি আনবেন। ধরেন আমি এই ছবিটা আনবো, ছবিটাকে সিলেক্ট করলাম, ছবিটা এখানে চলে আসছে। এখন ছবিটাকে আমি আমার নিজের মতো করে নাড়াচাড়া করতে পারি না কিন্তু চাইলেও। নাড়াচাড়া করার জন্য কি করতে হবে, এই যে এটার পাশে দেখেন লেখা আছে লেআউট, এই লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করে এখান থেকে কি করবেন, এখান থেকে আমাদের এই যে টপ এন্ড বটম, বা এখানে বিহাইন্ড টেক্সট, সরি, এখান থেকে ধরেন আপনার এটাতে ক্লিক করেন, এই যে স্কোয়ারে ক্লিক করেন, সমস্যা নেই, যে কোনো একটাতে ক্লিক করলে এটাকে এখন আপনি কোথায় যেন থ্রট, এটাতে ক্লিক করেন। ক্লিক করলে এখন এটাকে কি করতে পারবেন, আপনি এইদিকে এইদিকে নাড়াচাড়া করতে পারবেন। ধরেন আপনি এটাকে উপর নিচে নামাইতে চাচ্ছেন, তখন এই যে এখানে লেখা আছে দেখেন, কোথায় যেন, এই যে টপ এন্ড বর্ডার, এখন কি করতে পারবেন, এটাকে নিচে নামাইতে পারবেন, উপরে নিতে পারবেন। কিন্তু বুঝতে পারছেন ব্যাপারটা, ধরেন আপনি ডাইনে বামে নিতে চাইলে এখানে কি করবেন, এখানে ডাইনে বামে নিতে চাইলে ক্লিক করবেন হচ্ছে আপনি আমাদের কোথায় যেন মাত্র দেখলাম, এই যে উপর নিচে করতে চাইলে টপ এন্ড বটম, আর ডাইনে বামে নিতে চাইলে কি করবেন, এই যে এখানে থ্রোতে ক্লিক করবেন। বুঝতে পারছেন? তাইলে এটাকে কি করতে পারবেন, আপনি একটু নাড়াচাড়া করে আপনার সুবিধা মতো পজিশনে বসাইতে পারবেন। তার একটা প্রশ্ন ছিল। বলেন। ধরেন আপনার ফরম্যাটে আপনি এটা লিখছেন, এই যে আপনার যে পিকচারটা এখন ডিসপ্লেতে, এটা আমি আর কি জল জল ছাপ দিব, জল ছাপ কেমনে দিব? হ্যাঁ, সেটা দেখাচ্ছি আমি, জলসাপ কেমনে দিবেন সেটাতে আমি যাব। হ্যাঁ, সেটাতে আমি যাব, একটু ওয়েট করেন। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন এই পিকচারটাকে জলছাপ আকারে দিবেন না কোন একটা লেখা দিবেন পিকচারের নিচে জলছাপ? আমি এই পিকচারটা দিতে যাচ্ছি আসলে। আচ্ছা, ঠিক আছে, সেটা তো যাচ্ছি। তাহলে দেখেন, তো এইভাবে আপনারা কোনো পিকচার নিলে পিকচার নিতে পারবেন। এখানে শেপ আছে, শেপের বিভিন্ন ধরনের ইউজ আছে, শেপ গুলা দেখে নেবেন। এগুলা দেখাতে গেলে অনেক টাইম লাগবে, এগুলা আপনারা একটু সেলফ স্টাডি করে জেনে নেবেন আর কি, নিজেরা বিভিন্ন ভাবে রিসার্চ করে অনলাইন থেকে বাকিগুলা জেনে নিন। কারণ এই মাইক্রোসফট ওয়ার্ড অফিসের এত পরিমাণ ফাংশন আছে, এগুলা শিখাতে গেলে তো মিনিমাম 2 মাস লাগবে, তাই না? যারা প্রফেশনালি শিখছে, বা যারা ওই যে গ্রামগঞ্জে কম্পিউটার শিখে, ফ্রিল্যান্সিং না, শুধু কম্পিউটার শিখে 3 মাস 6 মাস করছে, তাদেরকে কি শিখায়? টাইপিং শিখায়, ওয়ার্ড শিখায়, এক্সেল শিখায়, পাওয়ার পয়েন্ট শিখায়, এগুলোই তো শিখায়, তাই না? এগুলোর মধ্যে অনেক ফাংশন থাকে না, আমরা তো সব দেখার দরকার নেই। আমাদের মোটামুটি আমাদের এই ফ্রিল্যান্সিং কাজ করার জন্য যতটুকু দরকার আমি তাই শিখাচ্ছি।
তার মধ্যে আপনি ছবি টবি আনলে এইভাবে আনতে পারবেন, শেপ আছে। অথবা আপনি যদি অনলাইন থেকে ছবি আনতে চান, এখানে স্টক ইমেজ, অনলাইন, এই যে অনলাইন ইমেজে ক্লিক করে আপনি অনলাইন থেকেও ছবি আনতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে ডিজাইন, আপনি কোনো একটা ফেসকে বিভিন্ন ডিজাইনে যদি নিতে চান, হ্যাঁ ধরেন কোনো একটা লেখাকে আপনি বিভিন্ন ডিজাইনে নিতে চান, কোন ডিজাইনে নিতে চান এরকম ডিজাইনে নিতে পারবেন আর কি। ডিজাইনের কাজ আমরা তেমন একটা করি না। লেআউট আছে, লেআউট হচ্ছে যে আপনার এখানে আপনার পেজের সাইজটা কত দিবেন আপনি, পেজের সাইজ ধরেন আমরা তো যখন এটা কোনো একটা পেজকে কাজ করে প্রিন্ট আউট করি, তখন আমাদের প্রিন্ট আউটের প্রিন্টিং সাইজটা কি থাকে, A4 সাইজ থাকে না? A44 শিট। হ্যাঁ, এই যে A4 জি কে জি। সিলেক্ট করলে এখন এটা আমাদের কি হইলো, আদর্শ একটা সাইজ হইলো। এখন এটা আমরা যদি ফিশটাকে প্রিন্ট করি তাহলে সুন্দর করে আমাদের ফিশটা কি হবে, এখানে চলে আসবে, তাই না? এখানে হচ্ছে আমাদের এখানে মার্জিন আছে, ধরেন আমরা যদি পেজের মধ্যে কোনো একটা মার্জিন দিতে চাই, ধরেন এই মার্জিন, বিভিন্ন ধরনের মার্জিন আছে, হ্যাঁ। এখানে মার্জিন মানে কি, যে আমার এই লেখাটাকে কতটুকু স্পেস থাকবে, ধরেন আমার এটা এই মার্জিনটাই ঠিক আছে, কিভাবে, উপর থেকে 1 ইঞ্চি, সাইড থেকে 1 ইঞ্চি, বুঝতে পারছেন? উপরে 1 ইঞ্চি এবং বামে 1 ইঞ্চি করে, মানে চারিদিকে 1 ইঞ্চি করে ফাঁকা থাকবে। আবার নর্মাল মার্জিনে কি থাকবে, এই যে নর্মাল মার্জিন আছে, ন্যারো মার্জিন আছে, মানে হচ্ছে 1/2 ইঞ্চি করে থাকবে। আবার মডারেট মার্জিন আছে, এই যে এটা এক ধরনের মার্জিন, এই যে দেখেন একরকম। তো আমাদের আদর্শ মার্জিনে হচ্ছে এই যে এটা কাস্টম সেটিং, এটাই হচ্ছে আমাদের আদর্শ মার্জিন, সব সাইডে 1 ইঞ্চি করে থাকবে। ব্রেক, ব্রেকটা কি, ধরেন এই যে লেখাটার নিচে আমার এই যে পিকচারটা চলে আসে, কিন্তু আমি চাচ্ছি যে আমার এই লেখার নিচে আর কিছুই থাকবে না, পিকচারটা আলাদা একটা পেজে চলে যাবে। তখন আমি কোথায় ক্লিক করব স্যার, এই লেখাটার এই লেখাটার পিছনে ক্লিক করে তারপরে এখানে চলে যাব কোথায়, ব্রেকে। ব্রেকে ক্লিক করে কি করবো, এখান থেকে পেজে ক্লিক করলে আমার কি হবে, এই যে আমার এই পিকচারটা এখন আলাদা আরেকটা পেজে চলে আসছে না, আর ওই লেখাগুলো ওই পেজে রয়ে গেল না, বুঝতে পারছেন? এভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা ব্রেক দিতে পারবো। তারপরে এখান থেকে আমাদের এখানে আরো কিছু অপশন আছে যেগুলা আমাদের খুব একটা দরকার হবে না। এখান থেকে আমার যেটা দরকার হবে আমি একটু সেটা দেখাচ্ছি এখন আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা হোমেই থাকি, এখান থেকে দেখেন একটা অপশন আছে ফাইন্ড রিপ্লেস। রিপ্লেস জিনিসটা কি, ধরেন এটা হচ্ছে ক্লায়েন্টের কাজ। ওয়ার্ডের মধ্যে ক্লায়েন্ট এই ধরনের কাজ দিতে পারে, ধরেন আপনাকে 2,000, 4,000, 5,000, 10,000 পেজের একটা ওয়ার্ড ফাইল দিতে পারে। শেষ? হ্যাঁ, শেষ করছো? তো দেখেন, হ্যালো। হ্যাঁ একটু, তো দেখেন এখান থেকে ধরেন আপনার ক্লায়েন্ট এরকম বলতে পারে যে তুমি কি করো, আমার এখানে তোমাকে 50 পেজের একটা বইয়ের পিডিএফ দিলাম, তুমি এটাকে হচ্ছে কি করো, ওয়ার্ডে কনভার্ট করে তুমি হচ্ছে এখানে যতগুলা কিছু ওয়ার্ড দিবে, যে এই ওয়ার্ড গুলার পরিবর্তে এই ওয়ার্ড গুলা বসাইবা। সাপোজ হচ্ছে আমি একটু যদি প্র্যাকটিক্যালি দেখাই, একটু যদি প্র্যাকটিক্যালি দেখাই, এই লেখাটার নাম এটা কি, ভিডিও না? ভিডিও। এখন ক্লায়েন্ট সাপোজ বললো যে যত জায়গায় ভিডিও লেখা আছে তুমি এই 500 পেজে যত জায়গায় ভিডিও লেখা আছে তত জায়গায় অডিও, অডিও লিখে দিবা। না আপনার কি সম্ভব 500 পেজ এইভাবে এক পেজ করে খুঁজে খুঁজে ভিডিও কই আছে সেটাকে বের করে তারপরে অডিও বানানো? সেটা সম্ভব? জি না। তখন আপনি কি করবেন, জাস্ট ক্লায়েন্ট যেই যেই ওয়ার্ড গুলা বলবে সেই ওয়ার্ডটা কি করবেন, এখানে রিপ্লেসে যাবেন, রিপ্লেসে ধরেন ক্লায়েন্ট আমাকে কি কোন ওয়ার্ডটাকে চেঞ্জ করতে বলছে, ভিডিও। ভিডিও, ভিডিও জায়গায় কি লিখতে বলছে, অডিও। এই অডিও। যে এখানে অডিও লিখবেন, অডিও লিখে কি করবেন, এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করবেন। দেখেন এখানে সাইড জায়গায় ভিডিও লেখা ছিল, এই সাইড জায়গায় এখন কি হয়ে গেছে, অডিও হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এখন কি এখানে ভিডিও আছে, কি আছে জি এটা, না। অডিও, অডিও। কি আছে এটা, অডিও। অডিও। আবার ক্লায়েন্ট এমনও বলতে পারে যে তোমার
কিছু ওয়ার্ড দিয়ে বলবে এই ওয়ার্ড গুলা কতবার করে ব্যবহার হয়েছে তুমি আমাকে জানাও। কি করবো, এখানে ফাইন্ডে যাব। ফাইন্ডে যে কোন ওয়ার্ডটাকে খুঁজতেছি, ধরেন আমরা অডিও লেখাটা কয়বার আছে সেটা খুঁজবো, তাহলে আমরা এখানে কি লিখবো, অডিও। অডিও লিখলে দেখেন এখানে কয়বার লেখা আছে অডিও লেখাটা, 4টা। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এই ধরনের কাজ আসতে পারে। তারপরে আমরা এখান থেকে যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের কোথায় যেন, ডিজাইনে। ডিজাইনে যাই আমরা কি করব, এখান থেকে ওয়াটারমার্ক দিতে পারবো, ওয়াটারমার্ক। এই যে ওয়াটারমার্কে ক্লিক করেন, ওয়াটারমার্কে ক্লিক করে আপনি এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াটারমার্কের টেমপ্লেট আছে, আপনি চাইলে এই টেমপ্লেট গুলা নিতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনি হচ্ছে অনলাইন থেকে কোনো ওয়াটারমার্ক আনবেন, হ্যাঁ তাহলে আনতে পারবেন। অথবা হচ্ছে আপনি এই যে সেভ সিলেক্ট ওয়াটারমার্ক গ্যালারি, সরি দেখি, হ্যাঁ এখানে কি আছে, মোর ওয়াটারমার্ক। তাহলে এখান থেকে আপনি মোর ওয়াটারমার্কে চলে যেতে পারেন। মোর ওয়াটারমার্ক থেকে আপনি অনলাইন থেকে আরো আনতে পারবেন। কাস্টম ওয়াটারমার্ক আছে, কাস্টম ওয়াটারমার্কে আপনি একজনে বলছে যে পিকচার ওয়াটারমার্ক কিভাবে দিব, এই যে এখানে লেখা আছে নো ওয়াটারমার্ক, এখানে আছে পিকচার ওয়াটারমার্ক। আপনি পিকচার ওয়াটারমার্কে ক্লিক করেন, ক্লিক করে এখানে সিলেক্ট পিকচার দেন। সিলেক্ট পিকচার থেকে আপনি ফ্রম ফাইল, মানে আপনার ল্যাপটপ থেকে আনবেন। ধরেন এটাকে আপনি ওয়াটারমার্ক হিসাবে দিবেন, এটাকে সিলেক্ট করে ইনসার্ট করেন। ইনসার্ট করে কি করবেন, এটাকে এখন এটাকে অ্যাপ্লাই করবেন, তাই না? তাহলে এখানে এখন অ্যাপ্লাই করবেন, এখন এটাকে কি করেন, এখান থেকে ওকে করে দেন। ওকে করে দিলে কি হয়েছে দেখেন, এই যে দেখেন প্রতিটা পেজের মধ্যে এটা হয়ে গেছে না, একটা ওয়াটারমার্ক হিসেবে জলছাপ হিসেবে দেখা যাচ্ছে না বলেন তো? এই যে এটা কি জলছাপ না, জি দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি। জি জি। এই যে এখানে জলছাপ আছে না? ধরেন এটাকে এখন আমার ভাল লাগতেছে না, আমি এটাকে কি করবো, রিমুভ ওয়াটারমার্ক দিয়ে দিছি, গেছে না? এখন আমি কোনো লেখাকে ওয়াটারমার্ক আকারে দিব। তাহলে আমি কি করবো, এখান থেকে ধরেন এই লেখা আছে, বিভিন্ন ধরনের লেখা আছে, ধরেন আমি এটাকে দিতে যাচ্ছি যে ডু নট কপি, এই ওয়াটারমার্কটা দিতে যাচ্ছি। তাহলে আমি এখান থেকে কি হয়েছে, এটা ডু নট কপি ওয়াটারমার্কটা চলে আসছে, কিন্তু এটাকে এভাবে দিতে যাচ্ছি না, আমি একটু সুন্দরভাবে দিতে যাচ্ছি। আমি এখানে কাস্টম ওয়াটারমার্কে চলে যাব, যে এখানে কি করবো, এই যে টেক্সট ওয়াটারমার্ক আছে, টেক্সট ওয়াটারমার্কটাকে সিলেক্ট করে আপনি পিছনে কি লেখা দিতে যাচ্ছেন, ধরেন আপনি আপনার নাম দিতে যাচ্ছেন, আমি আমার নাম দিতে যাচ্ছি। আমি যাচ্ছি যে এখানে লেখা থাকবে রিফাত মিয়াজি, রিফাত মিয়াজি। ওয়াটারমার্কে এই লেখাটা থাকবে, এটাই দিলাম। ওয়াটারমার্কের ফ্রন্ট স্টাইলটা কি ধরনের থাকবে, সেই ফ্রন্ট স্টাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওয়াটারমার্কের সাইজটা কত থাকবে, ধরেন আমি সাইজটা দিয়ে দিলাম 54। ওয়াটারমার্কের কালারটা কি থাকবে, ধরেন আমি বুঝার জন্য এখান থেকে কালারটা, এখান থেকে ধরেন আমি সবুজ কালার দিয়ে দিলাম। হ্যাঁ, তো এইভাবে দিয়ে দেন হচ্ছে আমি কি করব, এখান থেকে এটাকে জাস্ট অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলে এখন দেখেন, এই যে দেখেন প্রতিটা পেজের পিছনে কি আছে, রিফাত মিয়াজি করে এখানে লেখাটা কিন্তু আছে। এবং এটা কি কালার আছে, সবুজ কালার আছে। কথাটা কি বুঝতে পারছেন? জি এই লেখাটাকে যদি চান যে জি আপনি জি। আরো বড় করতে, হ্যাঁ আরো বড় করতে, ধরেন এটাকে আমি চাচ্ছি যে 144 সাইজ করব, ওকে করলাম। এই যে দেখেন এখন লেখাটা আরো বড় হয়ে গেছে না পুরো পেজ জুড়ে? এভাবে আপনার কি জি করতে স্যার। পারবেন, ধরেন কোন একটা পেজকে আপনি কি করবেন, এখান থেকে কালার করবেন, এই পেজটাকে সিলেক্ট করেন, পেজ কালারে যান, পেজ কালার থেকে কি করবেন, এখান থেকে সেই পেজের উপরে আপনি এখান থেকে কি করবেন, বিভিন্ন ধরনের পেজগুলাকে কালার করতে চাইলে বিভিন্ন ধরনের কালার আছে, সেখান থেকে পেজগুলাকে কালার করতে পারবেন। পেজের মধ্যে কোন একটা বর্ডার দিতে যাচ্ছেন, কি ধরনের বর্ডার দিবেন, এই যে 3D বর্ডার আছে, চাইলে 3D বর্ডার দিতে পারেন। হ্যাঁ, পেজটা সিলেক্ট করবো কিভাবে? এই যে এখান থেকে বিভিন্ন ধরনের বর্ডারের অপশন আছে, এই ধরো বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারবেন। এই যে পেজ বর্ডারের মধ্যে এখানে আমাদের বিভিন্ন ধরনের বর্ডার আছে, 3D বর্ডার আছে, বক্স আছে। ধরেন আপনি 3D বর্ডার দিতে চাচ্ছেন, এই যে 3D বর্ডারে এসে 3D সিলেক্ট করবেন, করে এখান থেকে ওকেতে ক্লিক করেন। এখন দেখবেন যে বর্ডার গুলো আমাদের, এটা কি 3D? হ্যাঁ, 3D তো হইলো না। অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, এই যে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট মানে আপনি কি সবগুলা পেজের মধ্যে এটা সিলেক্ট করতে চাচ্ছেন, নাকি শুধুমাত্র যেটাতে আপনি সিলেক্ট করে আছেন? সিলেক্ট কিভাবে,
ওই যে যাওয়ার আগে যেটাতে আপনি কার্সরে ক্লিক করে যাবেন, ধরেন এটাতে আমি কার্সরে ক্লিক করে গেছি, পেজ বর্ডারে গেছি, এখানে অ্যাপ্লাই টুতে আমি কি দিব, এখানে দিস সেকশন মানে এই পেজে শুধু, এবার ওকে করলাম, তাহলে এই পেজের স্টাইলটা শুধু হবে, অন্য কোনো পেজে কিন্তু ওইটার স্টাইলটা হবে না। ঠিক একইভাবে ধরেন এখানে পেজ কালারটা হবে কিভাবে, পেজ কালারটাও তো আমার, আচ্ছা ধরেন এই কালারটা আপনি দিছেন এখানে, হ্যাঁ, এখানে অ্যারোতে ক্লিক করি, এটা তো সবগুলাইতে মনে হয় হয়ে যাবে এটা। এটা আসলে কখনো অ্যাপ্লাই করা হয় না তো, অবশ্যই সিস্টেম আছে ফিল এফেক্ট, যে ইন্ডিভিজুয়াল পেজের মধ্যে কালার গুলা কিভাবে আনবে সেই সিস্টেম অবশ্যই আছে। আচ্ছা সেটা আমি পরে দেখে জানাবো না। এরকম পেজের মধ্যে কালার দিতে চাইলে কালার দিতে পারবেন, বর্ডার ওয়াটারমার্ক, এই জিনিসগুলো আমরা মূলত কাজ করি একটা ইয়ের মধ্যে, এর চেয়ে বেশি আমাদের কাজ করার দরকার হয় না, মানে আমাদের এই সেক্টরের জন্য। যারা অফিসিয়ালির জন্য শিখবেন বা অফিসিয়ালি কাজের জন্য ই করবেন, তারা অবশ্যই এটা আরো বিস্তারিত সময় নিয়ে, হ্যাঁ আপনারা হচ্ছে সেলফ স্টাডি করে তারপরে জানতে হবে। তো এতটুকুই ছিল আজকে মূলত আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস। এখন কারো কোনো কোশ্চেন স্যার, করেন, জি বলেন। যে পেজ সিলেক্ট কিভাবে করবো এটা আরেকবার দেখালে ভালো হতো। কোন ফিল্ড সিলেক্ট, কোনটা? যে কোনো একটা পেজ যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে ওটা কিভাবে করবো? এই যে পেজের উপরে কার্সরটাকে ক্লিক করা থাকতে হবে, ক্লিক করে থাকার পরে পেজ বর্ডারে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে অ্যাপ্লাই টু, ধরেন আমি এটাকে অ্যাপ্লাই টু শুধু এই সেকশনে করতে যাচ্ছি, তাহলে দিস সেকশন করলাম, দিস সেকশন করে ধরেন আমি এটাকে ওকে করলে শুধুমাত্র যেই পেজটাকে করব ওই পেজের মধ্যে এটা অ্যাপ্লাই হবে আর কি। উম, জি স্যার। না না স্যার, মনে করেন একটা পেজে, না ঠিক আছে স্যার। ওকে, বলো বলো, সমস্যা কি? ঠিক আছে তাহলে, হ্যাঁ আপনারা আজকে এই মাইক্রোসফট ওয়ার্ডটা পুরোপুরি সবাই ক্লাসটা দেখবেন, সাথে তার নিজেরা আরো ক্লাসের প্র্যাকটিস ভিডিওটা করতে থাকবেন। দিবেন আপনি? ক্লাস হ্যাঁ ভিডিওটা? অবশ্যই, অবশ্যই ভিডিও দিব, অবশ্যই দিব। জি জি, মেসেঞ্জার গ্রুপে পাওয়া যাবে ভিডিও। ঠিক আছে স্যার, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, আসসালামু হ্যাঁ। আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।